সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা নিয়ে আমাদের সকলেরই একটু সমস্যা কি আমরা দেখি। তাহলে সমন্বয় জাবেদাতে ৩ রকমের সমন্বয় জাবেদা আমরা পরীক্ষাতে পাবো। একটা হচ্ছে অগ্রিম ভাড়ার সমন্বয় জাবেদা। অগ্রিম ভাড়ার হচ্ছে কি সমন্বয় জাবেদা। আরেকটা পাবো অগ্রিম আয়ের হচ্ছে সমন্বয় জাবেদা। আরেকটা জিনিস আমরা পাবো সম্পদের সমন্বয় জাবেদা। আচ্ছা, প্রথমটা যদি আমরা খেয়াল করি, বলা হয়েছে কি মে ১ ৩ মাসের অগ্রিম ভাড়া প্রদান ১৫,০০০ টাকা। ৩ মাসের অগ্রিম ভাড়া প্রদান কত টাকা? ১৫,০০০ টাকা। ওকে, তাহলে মে মাসের ১ মে ১ আমরা যদি জাবেদা করি, জাবেদা হবে হচ্ছে কি, জাবেদা হবে অগ্রিম ভাড়া হিসাব। অগ্রিম ভাড়া হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট। কত টাকা? ১৫,০০০ এবং ১৫,০০০ টাকা। ওকে, মে মাসের ৩০ তারিখে বলছে কি যে ১ মাসের ভাড়া কি হয়েছে? অতিক্রান্ত হয়েছে। ১ মাসের ভাড়া অতিক্রান্ত হয়েছে। ১ মাসের ভাড়া অতিক্রান্ত হয়েছে যেই কথা, অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা যদি এটা বলা থাকে, এটাও কি কথা? সেম কথা। ১ মাসের ভাড়া অতিক্রান্ত হয়েছে যে কথা, অগ্রিম ভাড়া ১০,০০০ টাকাও কি কথা? একই কথা। তাহলে দেখো, এই অগ্রিম ভাড়া আমার হচ্ছে একটা চলতি সম্পদ। আমি ৩ মাসের ভাড়া একসাথে প্রদান করেছি কত টাকা? ১৫,০০০ টাকা। যখনই আমার ১ মাসের ভাড়া কি হয়? অতিক্রান্ত হয়, তখন ১৫,০০০ টাকা আমার আর অগ্রিম ব্যয় কি? অগ্রিম ব্যয় হিসেবে থাকে না। এক এক মাসের ভাড়া আমার কোন হিসেবে চলে যায়? ১ মাসের ভাড়া আমার ভাড়া হিসেবে চলে যায়। কোন হিসাবে? ভাড়া হিসাবে। অর্থাৎ আমার ব্যয় কি পায়? ব্যয় বৃদ্ধি পায় কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে এই মে ৩০-এর জাবেদা হবে কি আমার? মে ৩০-এর জাবেদা হবে ভাড়া হিসাব কি? ভাড়া হিসাব ডেবিট কত টাকা? ৫,০০০ টাকা। আর ভাড়াটা কোন ভাড়া থেকে কমে গেছে? ভাড়াটা অগ্রিম যে ভাড়া আছে সেই অগ্রিম ভাড়া থেকে ভাড়াটা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আমার লিখতে হবে অগ্রিম ভাড়া হিসাব। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা। অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট কত টাকা? ৫,০০০ টাকা। আশা করি এটা বুঝছো। তারপরে আমরা যাই মে ১ অনুপার্জিত অনার্জিত বকেয়া সেবা আয়। অনুপার্জিত সেবায় যে কথা, অনার্জিত সেবায় সেই কথা, বকেয়া না, সরি এটা ভুল উঠানো হয়েছে, এটা হবে অগ্রিম সেবা আয়। অগ্রিম সেবায় কি একই কথা, তিনটা জিনিসই এক। অর্থাৎ আমি সেবা এখনো কি করি নাই? সেবা এখনো প্রদান করি নাই, কিন্তু সেবার প্রদানের যে টাকা, সেই টাকা আমি অগ্রিম নিয়ে ফেলছি। তার মানে যতদিন আমি তাকে এই সেবাটা প্রদান না করব, ততদিন তার কাছে আমি কি দায়বদ্ধ। ঠিক আছে? তাহলে অনুপার্জিত, অনার্জিত অথবা অগ্রিম সেবায় তিনটা কি কথা? একই কথা। আমি টাকা অগ্রিম নিয়েছি, কিন্তু এখনো সেবা কি করি নাই? প্রদান করি নাই। তাহলে এই মে ১ এর জাবেদা হবে কি? এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব হবে কি? ডেবিট কত টাকা? ২০,০০০ টাকা। আর অনুপার্জিত বা অগ্রিম আয়, এটা একটা দায়। অগ্রিম আয় একটা কি? দায়। আমরা জানি দায় যখন বৃদ্ধি পায় তখন সেটা কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখব অনার্জিত সেবা আয়। অনার্জিত সেবা আয় ক্রেডিট কত টাকা? ২০,০০০ টাকা। অনার্জিত সেবায় ক্রেডিট কত টাকা? ২০,০০০ টাকা। ওকে, তারপরে মে মাসের ৩০ তারিখ, মে মাসের ৩০ তারিখে বলা হয়েছে কি যে ১২,০০০ টাকা কি হয়েছে? অর্জিত হয়েছে। ১২,০০০ টাকা অর্জিত হয়েছে। তাহলে ১২,০০০ টাকা অর্জিত হওয়া কি যেই কথা, অনুপার্জিত সেবায় ৮,০০০ টাকার বাকি আছে। অনুপার্জিত সেবায় বাকি আছে কত টাকা? ৮,০০০ টাকা। সেটাও কি কথা? একই কথা। তাহলে দেখো, আগে আমার দায় ছিল ২০,০০০ টাকা। এখন সেই ২০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার সেবা আমি প্রদান করেছি। তার মানে আমার দায় এখন আছে কত টাকা? ৮,০০০ টাকা। তাহলে ১২,০০০ টাকা কি হয়েছে? ১২,০০০ টাকা আমার আয় হয়ে গেছে। কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। সেটার দায় কি? নাই। তাহলে যখনই অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়, যখনই অনুপার্জিত সেবায় কি হয়? অর্জিত হয়, তখন আমাদের জাবেদা হয় হচ্ছে অনুপার্জিত বা অনার্জিত সেবা আয় ডেবিট কত টাকা?
12,000 টাকা, কারণ আমার দায় হ্রাস পেয়েছে কত টাকা, আমাদের দায় হ্রাস পেয়েছে হচ্ছে 12,000 টাকা। আর সেবা আয় হিসাব হয় হচ্ছে কত, ক্রেডিট কত টাকা, 12,000 টাকা। সেবা আয় হিসাব ক্রেডিট হয় কত টাকা, 12,000 টাকা। ওকে, এই যে এখানে যেটা বলা আছে মে 30 কি 12,000 টাকা কি হয়েছে, 12,000 টাকা অর্জিত হয়েছে, 12,000 টাকা কি হয়েছে, অর্জিত হয়েছে। অনুপার্জিত আয় বা অগ্রিম সেবায় হচ্ছে সেই আয় যেটা আমি অগ্রিম অ্যাডভান্স টাকা নিয়েছি। আমি তোমাকে কোনো সেবা দেই নাই, আমি তোমার থেকে 20,000 টাকা গ্রহণ করছি, কিন্তু তোমাকে আমি 1 টাকার সেবাও কি করি নাই, প্রদান করি নাই। আমি যেহেতু 20,000 টাকা নিয়েছি, এখানে নগদান হিসাবে হয়েছে ডেবিট 20,000 টাকা। আর যেহেতু আমি তোমাকে এখনো কোনো সেবা প্রদান করি নাই, তার মানে আমি তোমার নিকট কি দায়বদ্ধ। এই কারণে অনার্জিত সেবায় ক্রেডিট হয়েছে কত টাকা, 20,000 টাকা। অনার্জিত সেবায় হচ্ছে একটা দায়, দায় বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। এখানে আমার দায় বৃদ্ধি পাইছে 20,000 টাকা, অনার্জিত সেবায় ক্রেডিট হয়েছে কত টাকা, 20,000 টাকা। এইখানে মে 30-এ বলেছে 12,000 টাকা অর্জিত হয়েছে, 12,000 টাকা কি হয়েছে, অর্জিত হয়েছে। তার মানে অর্জিত কখন হয়েছে, যখন তোমাকে আমি 12,000 টাকা পরিমাণের সেবা বা পণ্য প্রদান করেছি, তখনই 12,000 টাকা কি হয়েছে, আমার অর্জিত হয়েছে। তার মানে আমার আর 20,000 টাকা কি নেই, দায় নেই। আমার দায় 20,000 টাকা থেকে কইমা কত টাকা হয়ে গেছে, 12,000 টাকা কি হয়ে গেছে। তো এই কারণে অনার্জিত সেবা আয় হয়েছে কি ডেবিট, কারণ এর মাধ্যমে দায় কি হয়েছে, হ্রাস পাইছে। আমরা জানি দায় যখন হ্রাস পায় তখন কি হয়, ডেবিট হয়। এই কারণে অনার্জিত সেবায় হয়েছে ডেবিট কত টাকা, 12,000 টাকা, কারণ আমার দায় কমেছে কত টাকা, 12,000 টাকা। আর যেহেতু এটা এখন আর দায় নাই, তার মানে সেটা আমার আয় হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। কোন হিসাবে, আয় হিসাবে। সেই কারণে সেবা আয় হিসাব এটা ক্রেডিট হয়েছে কত হাজার টাকা, 12,000 টাকা। ঠিক সেম ভাবে অনুপার্জিত সেবায় কত হাজার বলা আছে, অনুপার্জিত সেবায় বলা আছে 8,000 টাকা। অনুপার্জিত সেবায় বলা আছে 8,000 টাকা। তার মানে আগে ছিল অনুপার্জিত সেবায় 20,000 টাকা, এখন অনুপার্জিত সেবায় বলা আছে 8,000 টাকা। তার মানে কত হাজার টাকা অনুপার্জিত সেবায় থেকে কমে গেছে, 12,000 টাকা অনুপার্জিত সেবায় থেকে কমে গেছে। তার মানে আমার বুঝতে হবে আমার অনুপার্জিত সেবায় ডেবিট হবে 12,000 টাকা, আর আমার সেবায় হচ্ছে ক্রেডিট হবে কত টাকা, 12,000 টাকা। এই সেম জাবেদা দুইটা উপায় কি পরীক্ষাতে দেওয়া থাকতে পারে, আমাদের এটা বুঝে নিতে হবে। যে 12,000 টাকা অর্জিত হয়েছে যখন বলা হবে, তখন আমাদের বুঝতে হবে কি, যে 12,000 টাকা আমি অর্জন করে ফেলেছি, আমার অনুপার্জিত সেবায় হ্রাস পেয়েছে 12,000 টাকা, আয় হয়েছে 12,000 টাকা। আবার যদি বলা থাকে অনুপার্জিত সেবায় 8,000 টাকা, তখন আমার আগের অনুপার্জিত সেবা আয় 20,000 টাকা থেকে আমার এই 8,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে আমার থাকে আর 12,000 টাকা। তখন আমার বুঝে নিতে হবে যে এই 12,000 টাকা আমার কি হয়েছে, অর্জিত হয়েছে। মানে এইখান থেকে, এই লেনদেন থেকে আবার এই লেনদেনে আমাদের কি করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে, যাতে আমরা সহজে কি করতে পারি, জাবেদাটা করতে পারি। ওকে, বলেছে দেখো মে 3 সাপ্লাইজ বা মণিহারি ক্রয় 10,000 টাকা। সাপ্লাইজ অথবা মণিহারি ক্রয় কত টাকা, 10,000 টাকা। এর জাবেদা হবে কি, এর জাবেদা হবে মে 3 সাপ্লাইজ হিসাব, সাপ্লাইজ হিসাব লিখলেও হবে, কেউ যদি মণিহারি হিসাব লেখে তাও সমস্যা নাই, তাও হবে। সাপ্লাইজ হিসাব হবে কি, ডেবিট 10,000 টাকা। সাপ্লাইজ হিসাব হবে ডেবিট 10,000 টাকা। ওকে, আর ক্রেডিট হবে কি, নগদান হিসাব। নগদান হিসাব ক্রেডিট হবে কত টাকা, 10,000 টাকা। নগদান হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। ওকে, মে 30-এ বলেছে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 7,000 টাকা। আমি সাপ্লাইজ ক্রয় করেছিলাম অনার্জিত সেবায়। অনার্জিত সেবায় হচ্ছে চলতি দায়, অনার্জিত সেবায়, অনুপার্জিত সেবায়, অগ্রিম সেবায়, তিনটাই হচ্ছে আমাদের কি দায়, চলতি দায়। ওকে, সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে কত টাকা, 7,000 টাকা। তার মানে আমি সাপ্লাইজ ক্রয় করেছিলাম 10,000 টাকা, সাপ্লাইজ ক্রয় করেছিলাম 10,000 টাকা, তার ভিতরে ব্যবহার করে ফেলেছি কত টাকার সাপ্লাই, 7,000 টাকার সাপ্লাইজ। তার মানে আমার হাতে সাপ্লাইজ আছে আর কত হাজার টাকার, 3,000 টাকার সাপ্লাইজ আমার হাতে আছে। 3,000 টাকার সাপ্লাইজ আমার কিসে আছে, হাতে আছে। তাহলে বুঝতে হবে সাপ্লাইজ একটা হচ্ছে সম্পদ, সাপ্লাইজ একটা সম্পদ। সম্পদ আমার কাছে ছিল 10,000 টাকার, মাসের শেষে আমি সম্পদ ব্যবহার করছি 7,000 টাকা, অর্থাৎ খরচ করে ফেলেছি 7,000 টাকা। তাহলে আমার হাতে সম্পদ আছে আর কয় হাজার টাকা, 3,000 টাকা। সম্পদ থেকেও কমাইতে হবে কত টাকা,
7,000 টাকা সম্পদ থেকে কি করে দিতে হবে, আমাদের কমায় দিতে হবে। তাহলে যখনই আমি 7,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করে ফেলছি তখনই হয়ে গেছে হচ্ছে মে 30, তখনই হয়েছে সাপ্লাইজ খরচ, তখনই হয়েছে সাপ্লাইজ খরচ হিসাব, সাপ্লাইজ খরচ হিসাব কি হয়েছে, ডেবিট। কত টাকা হয়েছে, 7,000 টাকা। আবার বলছে যে সাপ্লাইজ বেরোচ্ছে 7,000 টাকা, তার মানে সাপ্লাইজ খরচ হয়ে গেছে কত টাকা, 7,000 টাকা। আর যেই সাপ্লাইজ হিসাব অর্থাৎ সম্পদ, এটা ছিল আমার সম্পদ, এটা ছিল আমার কি সম্পদ। তাহলে সম্পদে কি 7,000 টাকা ডেবিটে আছে নাকি 7,000 টাকা খরচ হয়ে গেছে, খরচ হয়ে গেছে। সম্পদ যখন কমে যায় আমরা কি করে দিই, ক্রেডিট করে দিই। তাহলে আমাদের এখানে লিখতে হবে সাপ্লাইজ হিসাব, সাপ্লাইজ হিসাব হবে কি ক্রেডিট কত টাকা, 7,000 টাকা। এখানে আবার বলা হচ্ছে অব্যবহৃত সাপ্লাইজ 3,000 টাকা, অব্যবহৃত সাপ্লাইজ কত হাজার টাকা, 3,000 টাকা। সাপ্লাইজ অব্যবহৃত 3,000 টাকা মানে আমার সাপ্লাইজ ছিল 10,000 টাকা, এখন সাপ্লাইজ অব্যবহৃত অবস্থায় আছে অথবা সাপ্লাইজ আমি ব্যবহার করি নাই এমন সাপ্লাইজ আছে 3,000 টাকা। তাহলে আমি ব্যবহার করছি কত হাজার টাকার সাপ্লাইজ, আমি ব্যবহার করছি হচ্ছে এই যে আবার আগের মতো 7,000 টাকার সাপ্লাইজ আমি কি করছি, ব্যবহার করছি। ওকে, আশা করি এটা বুঝছো। পরের স্লাইডে যাই। এখানে আছে বিশেষ কিছু জাবেদা, যেই জাবেদা গুলাও আমাদের কি হয়, একটু সমস্যা হয়, এবং এই জাবেদা গুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং। দেখো বলেছে নগদ 50,000 টাকা, ব্যাংকে জমা 20,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা, 30,000 টাকার পণ্যদ্রব্য, 10,000 টাকার ব্যাংক ঋণ ও প্রদেয় হিসাব 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, বিশাল বড়। ওকে, তাহলে এখানে আমরা আগে আমাদের ডেবিট যে হিসাবগুলা সেই হিসাবগুলো আগে আমরা চিহ্নিত করি। তাহলে নগদান হচ্ছে এখানে আমার কি ডেবিট, ব্যাংকে জমা হচ্ছে আমার এখানে কি ডেবিট, আসবাবপত্র এখানে আমার কি ডেবিট, পণ্যদ্রব্য আমার কি ডেবিট। একটা কথা সবসময় মনে রাখবা, পণ্যদ্রব্য যখনই আসবে অঙ্কে অ্যাকাউন্টিং এ সেটাকে বলতে হবে ক্রয় হিসাব, সেটাকে বলতে হবে কি হিসাব, ক্রয় হিসাব। ঠিক আছে, ওকে। আচ্ছা ব্যাংক ঋণ এটা হবে কি ক্রেডিট, আচ্ছা প্রদেয় হিসাব এটা হবে কি ক্রেডিট। বলেছে এত টাকা নিয়ে ব্যবসা কি করা হলো, শুরু করা হলো। আচ্ছা, তাহলে এটার জাবেদা কি, এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট ব্যাংক ঋণের 10,000 টাকা, নগদান হিসাব ডেবিট হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা হবে বলতো, 20,000 টাকা হবে নাকি 30,000 টাকা হবে, একটু বলতো কমেন্টে। ব্যাংক হিসাব কি 20,000 টাকা হবে নাকি 30,000 টাকা হবে? বলেছে ব্যাংক জমা 20,000 টাকা, আবার 10,000 টাকার ব্যাংক ঋণের কথাও বলা আছে। এখন ব্যাংক হিসাবে আমরা কি 20,000 টাকা লিখবো নাকি ব্যাংক হিসাবে আমরা 30,000 টাকা লিখবো, একটু বলো। ব্যাংক হিসাবে আমরা লিখবো 30,000 টাকা। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে কত টাকা, 30,000 টাকা। কেন কেন, কারণ আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই তখন আমাদের ব্যাংক হিসাবে এই টাকাটাকে কি করা হয়, ট্রান্সফার করা হয়। আমরা যখন ব্যাংক থেকে ঋণ নেই আমাদের ব্যাংক হিসাবে এই টাকাটা কি করা হয়, ট্রান্সফার করা হয়। ওকে, তাহলে ব্যাংক হিসাব হবে হচ্ছে 30,000 টাকা। আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হবে কত হাজার টাকা, 25,000 টাকা। ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট হবে 30,000 টাকা। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। প্রদেয় হিসাব ক্রেডিট হবে 5,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট হবে কত টাকা বলতো, 50, 60, 70, 80, 1,05,000, 1,35,000। 1,35,000 থেকে যদি আমরা 15,000 টাকা বাদ দিই থাকে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে মূলধন হিসাব হবে কত টাকা, মূলধন হিসাব হবে 1,20,000 টাকা। ওকে,
পরে জাবেদা বলা হচ্ছে মে 3 2 মাস মেয়াদি 10% স্বীকৃত বিলে 2 মাস মেয়াদি 10% স্বীকৃত বিলে 8,000 টাকার পণ্য বিক্রয়। তার মানে স্বীকৃত বিলের পার্সেন্টেজ হচ্ছে 10%। আমি 8,000 টাকার পণ্য কি করেছি, বিক্রয় করেছি। এর জাবেদাটা এই দুইটা জাবেদা হচ্ছে নরমাল জাবেদার মতোই। এর জাবেদা হবে হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব কি ক্রেডিট। মে 8 তারিখে বলেছে 10% স্বীকৃত বিলটি ব্যাংকে ভাঙানো হলো। 10% স্বীকৃত বিল ব্যাংকে কি করা হলো, ভাঙানো হলো। এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব হবে ডেবিট 8,000 টাকা এবং প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব হবে ক্রেডিট 8,000 টাকা। প্রাপ্য বিল হিসাব হবে ক্রেডিট কত টাকা, 8,000 টাকা। তাহলে আমরা যখনই স্বীকৃত বিলে পণ্য কি করব, বিক্রয় করব, তখনই আমাদের হবে হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব হবে ডেবিট এবং বিক্রয় হিসাব হবে কি ক্রেডিট। সেই বিলটি, সেই প্রাপ্য বিলটি আমরা যখন ব্যাংকে কি করব, ভাঙাবো, তখন আমাদের ব্যাংকে টাকাটা যোগ হবে। টাকাটা যোগ হবে কোথায়, ব্যাংকে। এই কারণে ব্যাংক হিসাব হবে কি, ব্যাংক হিসাব হবে হচ্ছে ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব হবে কি, প্রাপ্য বিল হিসাব হবে হচ্ছে ক্রেডিট। ওকে, এরপরে বলেছে মিমের নিকট হতে 10% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। বাট্টা হয় দুই রকমের। বাট্টা হয় কয় রকমের, দুই রকমের। একটা হচ্ছে কারবারি বাট্টা এবং একটা হচ্ছে কি বাট্টা, নগদ বাট্টা। আমাদের বুঝতে হবে কারবারি বাট্টা কি এবং হচ্ছে নগদ বাট্টা কি। কারবারি বাট্টা হয় তখন যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করার সময়, পণ্য ক্রয় বিক্রয় করার সময় যেই বাট্টাটা আমরা প্রদান করি সেটাই হচ্ছে কি কারবারি বাট্টা। যেমন এই যে 10% বাট্টা, এই 10% বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা। কি বাট্টা, কারবারি বাট্টা। আবার এইখানে যে 10% বলা আছে, এই 10% হচ্ছে আমার কি বাট্টা, এই 10% হচ্ছে আমার কারবারি বাট্টা। ওকে, তাহলে পণ্য ক্রয় বিক্রয় করার সময়, পণ্য ক্রয় বিক্রয় করার সময় যেই বাট্টাটা দেওয়া হয় বা যেই বাট্টা পাওয়া যায় তাকে বলে কি বাট্টা, কারবারি বাট্টা। এবং টাকা আদান প্রদান করার সময়, টাকা আদান প্রদান করার সময় যেই বাট্টা পাওয়া যায় তাকে বলা হয় হচ্ছে কি বাট্টা, নগদ বাট্টা। তাকে বলা হয় হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু নগদ বাট্টা আমাদের হিসাবে কি হয়, অন্তর্ভুক্ত হয়। তাহলে মে 1, আমি যদি লিখি মে 1, ওকে, মে 1 বলেছে মিমের নিকট হতে 10% বাট্টায় 10,000 টাকার পণ্য ক্রয়। মিমর নিকট হতে 10% বাট্টায় 10,000 টাকার কি করেছি, পণ্য ক্রয় করেছি। তাহলে আমার জাবেদা হবে হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় ব্র্যাকেটে হবে মিম হিসাব হবে ক্রেডিট। কত টাকা ডেবিট হবে এবং কত টাকা ক্রেডিট হবে। 10,000-এর 10% বাট্টা, 10,000-এর 10% হচ্ছে 1,000 টাকা। তাহলে 1,000 টাকা আমি বাট্টা পাইছি, মানে কি পাইছি, ছাড় পাইছি। তাহলে আমি কি 10,000 টাকা দিয়ে পণ্যটা ক্রয় করছি নাকি 9,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, 9,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, কারণ 1,000 টাকা আমি কি ডিসকাউন্ট পাইছি। তাহলে ক্রয় হিসাব হবে ডেবিট কত টাকা, 9,000 টাকা। আর প্রদেয় মিম হিসাব হবে ক্রেডিট কত টাকা, 9,000 টাকা। ওকে, মে 9 তারিখ, মে 9, মে 9 তারিখে বলেছে 5% বাট্টায় মিমের প্রদেয় টাকা পরিশোধ। 5% বাট্টায় মিমের প্রদেয় টাকা কি পরিশোধ। এই যে টাকা পরিশোধ করা হলো, তাহলে এই পরিশোধ যখন করা হয় টাকা, তখন যে বাট্টা থাকে সেই বাট্টাকে বলা হয় কি বাট্টা, সেই বাট্টাকে বলা হয় নগদ বাট্টা। সেই বাট্টাকে বলা হয় কি নগদ বাট্টা, যেই বাট্টা আমার জাবেদায় বা হিসাবে অন্তর্ভুক্ত হয়। তাহলে আমি মিমেকে কি করছি, টাকাটা কি করছি, পরিশোধ করছি। টাকা যখন পরিশোধ করি তখন আমার দায় কি হয়, হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, এবং আমার সম্পদ কি হয়, সম্পদও কমে যায়। ওকে, তাহলে দায় বাড়লে হয় ক্রেডিট, দায় যখন কমবে, দায় কমলে কি হবে, দায় কমলে হবে ডেবিট। তাহলে আমি লিখে দেবো এখানে প্রদেয় মিম হিসাব ডেবিট কত টাকা, প্রদেয় মিম হিসাব ডেবিট 9,000
টাকা নাকি 9,000-এর 5% টাকা বাদ, কোনটা হবে? আমরা পরীক্ষাতে এই সমস্যাটা করি। আমরা 9,000 থেকে 5% টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা হয় সেই টাকাটা আমরা কি করি, প্রদ হিসাবকে ডেবিট করি। কিন্তু 9,000 থেকে 5% বাদটা বাদ দেওয়ার পর যে টাকা সেই টাকা কি হবে না, ডেবিট হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমার দায় ছিল 9,000 টাকা, সেই 9,000 টাকা থেকে আমি 5% বাদটা পাওয়ার পর বাকি টাকা আমি তাকে পরিশোধ করছি। তার মানে এমন না যে সে কয়দিন পরে আমার কাছ থেকে যতটুকু টাকা বাট্টা দিছিল সেই টাকাটা আবার চাইতে পারবে, এমন তো না। সে আমার কাছ থেকে সেই টাকাটাও চাইতে পারবে না। তার মানে আমার দায় কিন্তু 9,000 টাকাই হ্রাস পাইছে। আমার দায় হচ্ছে 9,000 টাকা কি হয়েছে, হ্রাস পাইছে। এই কারণে আমার প্রদেয় হিসাব মিম কত টাকা ডেবিট হয়েছে, 9,000 টাকায় কি হয়েছে, ডেবিট হয়েছে। এর বিপরীতে দুইটা হিসাব আমার কি হয়েছে, ক্রেডিট হয়েছে। প্রথমে হবে নগদান হিসাব। নগদান হিসাব, নগদান হিসাব কি হবে, নগদান হিসাব ক্রেডিট হবে কত টাকা, 9,000-এর 5% কত টাকা, 9,000-এর 10% হচ্ছে 900 টাকা, 5% হচ্ছে 450 টাকা। তাহলে 9,000 থেকে যদি আমি 450 টাকা কি করি, বাদ দিয়ে দিই, তাহলে থাকে হচ্ছে 8,550 টাকা। তাহলে আমি তাকে নগদে কত টাকা পরিশোধ করছি, নগদে পরিশোধ করছি 8,550 টাকা। বাকি টাকাটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা হিসাব। প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট কত টাকা, 450 টাকা। তাহলে আমার প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট কত টাকা, 450 টাকা। ওকে, ভেরি গুড ওয়াইটি বাবা। তামিম ইসলাম এসে পড়েছি। ওকে, ক্লাস করো। দেখো, তারপরে বলেছে মে 3। এইখানে এই এই জাবেদাটা খুবই ইন্টারেস্টিং। এই জাবেদাটা খুবই কি ইন্টারেস্টিং। প্রথমে আমরা মে 3 তারিখের জাবেদাটা কি আগে করি। বলেছে জিমের নিকট 10% বাট্টায় 20,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে মে 3 এর জাবেদা হবে প্রাপ্য জিম হিসাব। প্রাপ্য জিম হিসাব ডেবিট 20,000 টাকা হবে নাকি 18,000 টাকা হবে? 20,000-এর 10% হচ্ছে 2,000 টাকা। তার মানে আমি 20,000 টাকা থেকে 2,000 টাকা কি পাইছি, ডিসকাউন্ট পাইয়া তাকে আমি পরিশোধ করছি কত টাকা, বা তার কাছ থেকে আমি পাইছি কত টাকা, 18,000 টাকা তার কাছ থেকে আমি পাই নাই এখনো, ভবিষ্যতে কি পাবো কত টাকা, 18,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব জিম ডেবিট হবে কত টাকা, 18,000 টাকা। কারণ এই বারটাকে বলা হয় ক্রয় বিক্রয় করার সময় যে বারটা, সেই বারটাকে বলা হয় কি বারটা, কারবারি বারটা। আর কারবারি বারটা হিসাবভুক্ত হয় না। মের 8। আচ্ছা, আরেকটা হবে হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট 18,000 টাকা। এরপরে বলছে মে 8 5% বাট্টায় জিমির নিকট হতে 17,100 টাকা পাওয়া গেল। 5% বাট্টায় জিমের নিকট হতে 17,100 টাকা পাওয়া গেল। এই অঙ্কে বা এই লেনদেনে বাট্টার পরিমাণ কত, এটা একটু একজন বের করে বলো তো। এই মের 8 তারিখের জন্য বাট্টা কত টাকা, এটা একটু বের করো। আচ্ছা, আমি তোমাদেরকে সহজ করে দেই। দেখো, আমরা বলছিলাম একটু আগে, যখনই অ্যাকাউন্টিং এ পার্সেন্টেজ আসবে তখন আমার মাথায় রাখতে হবে কত পার্সেন্ট, আমার মাথায় রাখতে হবে হচ্ছে 100%। কত পার্সেন্ট, 100%। তাহলে সব সময় হিসাব হয় 100%-এ। সব সময় হিসাব হয় কত পার্সেন্টে, 100%-এ। ঠিক আছে, 855 না হয়নি। প্রাপ্য হিসাব না লিখে যদি দেনাদার হিসাব লেখো তাও কোনো কি নাই, সমস্যা নাই। প্রাপ্য হিসাব আর দেনাদার হিসাব একই কথা। কনক চৌধুরী 855 টাকা, না ভাইয়া হয়নি, 855 টাকা হবে না, একটুর জন্য ভুলে গেছে। আচ্ছা, তাহলে টোটাল হবে 100%। আমি কত পার্সেন্ট টাকা কম পাইছি, আমি 5% টাকা কম পাইছি, তাহলে আমি মাইনাস দিয়ে দিই 5%। তাহলে আমি পাইছি কত পার্সেন্ট টাকা, আমি পাইছি 95% টাকা, অথবা 95 ভাগ টাকা। তাহলে 100% থেকে 5% বাদটায় জিমের নিকট হতে আমি 17,100 টাকা পাইছি। তার মানে জিমের নিকট থেকে আমি পাইছি কত ভাগ টাকা, 95 ভাগ টাকা। এখন এই 17,100 কে
এই 17,100-র ভিতরে আছে কত ভাগ টাকা? 95 ভাগ টাকা। তাহলে একে যদি আমি 95 দ্বারা ভাগ দিই আমি কয় ভাগের টাকা পাবো? 1 ভাগের টাকা পাবো। সেই 1 ভাগের টাকাকে যদি আমি 5 দ্বারা কি করি? গুণ করি, তাহলেই আমি এই যে 5% যে টাকা, সেই 5% টাকা আমি কি পাওয়া যাব? টাকাটা হবে কত টাকা? টাকাটা হবে 900 টাকা। কত টাকা? 900 টাকা। ওকে, তাহলে আমার এর জন্য জাবেদা কি হবে? এর জন্য আমার জাবেদাটা হবে হচ্ছে, টাকা পাইছি কত টাকা? 17,100 টাকা। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 17,100 টাকা। নগদান হিসাব ডেবিট 17,100 টাকা। প্রাপ্য হিসাব হবে ক্রেডিট। প্রাপ্য হিসাব, সরি, নগদান হিসাব 17,100 না, সরি, নগদান হিসাব হবে আমার, ও ঠিক আছে, নগদান হিসাব হবে 17,100 টাকা। প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আমার 18, ক্রেডিট হবে আমার 18,000 টাকা। এখন দেখো দুই সাইড মিলে নাই, আমার একটা ডিজিট বাকি আছে, সেটা কি? সেটা হচ্ছে 900 টাকা। তাহলে 900 টাকা কি? আমি যখন কারো কাছ থেকে টাকা পাই তখন যে ডিসকাউন্টটা হয় সেই ডিসকাউন্টটা আমি দেই। তাহলে আমি পাইছি 18,000 টাকার বদলে 17,100 টাকা। তার মানে আমি বাট্টা প্রদান করছি কত টাকা? 900 টাকা। তাহলে হবে প্রদত্ত বাট্টা হিসাব, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট কত টাকা? 900 টাকা। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলো ভাইয়া, কিভাবে বোর্ডে এক লেখা। জিমের নিকট থেকে 16,245 টাকা না, জিমের নিকট থেকে আমি 5% বাট্টায় 17,100 টাকা পাইছি। জিমের নিকট থেকে আমি পাইছি কত টাকা? 17,100 টাকা। পাওয়ার কথা ছিল 18,000 টাকা, কিন্তু পাইছি 17,100 টাকা। তার মানে আমি 5% বাট্টা বাদ দেওয়ার পর 95% টাকা পাইছি। 95% টাকা পাইছি। এই 17,100 হচ্ছে সেই 95 ভাগ টাকা। এই কারণে 17,100-কে ভাগ দিতে হবে কত দিয়া? 95 দিয়া। ভাগ দেওয়ার পর আমি 1 ভাগের টাকা পাবো। সেই 1 ভাগকে গুণ দিতে হবে কত দিয়া? 5 দিয়া। তাহলে আমি কি পাবো? তাহলে আমি বাট্টার টাকাটা পাবো। আচ্ছা, বুঝি নাই ভাইয়া। আচ্ছা দেখো, এই লাইনটা ভালো করে পড়ো। বলছে কি, বলছে যে জিমের নিকট থেকে 5% বাট্টায় জিমের নিকট হতে, 5% বাট্টায় জিমের নিকট হতে 17,100 টাকা পাওয়া গেল। পার্সেন্টেজের অঙ্ক যখনই হবে তখনই আমার ধরতে হবে পার্সেন্টটাকে 100%। 100%, সেই 100% থেকে আমি বাট্টা দিছি কত পার্সেন্ট? বাট্টা দিছি আমি 5%। তাহলে বাট্টার টাকা মাইনাস হয়ে গেছে কত পার্সেন্ট? 5%। তার মানে আমি যেই টাকাটা পাইছি সেই টাকাটা হচ্ছে 95% টাকা। আমি টাকা পাইছি 17,100 টাকা। এই 17,100 টাকা হচ্ছে আমার 95 ভাগ টাকা। এই জন্য 17,100-কে আমি ভাগ দিছি কত দিয়া? 17,100-কে আমি ভাগ দিছি হচ্ছে 95 দিয়া। দেওয়ার পরে আমার 1 ভাগের টাকা বেরিয়েছে। সেই 1 ভাগের টাকাকে আমি গুণ দিয়ে দিছি এখন 5 দিয়া, কারণ 5% হচ্ছে আমার কি? বাট্টা। 5% হচ্ছে আমার বাট্টা। 5 দিয়ে গুণ দেওয়ার পর আমার টাকা বেরিয়েছে 900 টাকা। তার মানে আমি বাট্টা প্রদান করেছি কত টাকা? আমি বাট্টা প্রদান করেছি হচ্ছে 900 টাকা। এখনো যদি কারো বুঝতে সমস্যা হয়, ওকে, বুঝতে পারছি এখন। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে এই ইম্পর্টেন্ট জাবেদাগুলো আমাদের শেষ। ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যাই। সবচাইতে এবং অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্যাট সংক্রান্ত জাবেদা। আজকে তোমাদের আবার হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র ক্লাস শুরু হবে, জন্য যত দ্রুত সম্ভব আমাদের আজকে সময় স্বল্পতার কারণে দ্রুত এই ক্লাসটা শেষ করতে হবে। কিছু করার নেই, সরি। নেক্সট ক্লাস থেকে আমরা তোমাদেরকে, এটা তো হচ্ছে সাদা কালার, সাদা কালারের জন্য একটু সমস্যা হয়ে গেছে। এটা ব্ল্যাক কালার যদি থাকতো তাহলে হচ্ছে এত সমস্যা হতো না, আমাদের ক্লাসগুলো আরো সুন্দর করে বোঝা যেত। ওকে, ভ্যাট সংক্রান্ত জাবেদা, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা, আমি জানি না আজকের ক্লাসটা শুরুতে হয়তো বোঝা যায় না, এই জন্য অনেকে করে নাই, কিন্তু করলে আজকে খুবই উপকৃত হতো। এখন এই ভ্যাট সংক্রান্ত মাত্র 12 জন লাইভটা দেখতেছে, মাত্র 12 জন। ব্যাপারটা খুবই আসলে কষ্টদায়ক এবং দুঃখজনক। সমস্যা নেই, আমরা ওকে দেখো, ভ্যাট সংক্রান্ত জাবেদা
সব সময় ভ্যাট ধার্য করা হয় পণ্যের উপর, ভ্যাট ধার্য করা হয় কিসের উপর? পণ্যের উপর ভ্যাটটা কি করা হয়? ধার্য করা হয়। ওকে, তাহলে বলা আছে ভ্যাট সহ পণ্য ক্রয়। প্রথমে বলা আছে কি? প্রথমে বলা আছে যে ভ্যাট সহ কি ক্রয়? ভ্যাট সহ পণ্য ক্রয়। পরেরটায় বলা আছে পণ্য ক্রয় 2 লক্ষ টাকা, ভ্যাট 15%। আবার বিক্রয়ের ভিতরে বলা আছে ভ্যাট সহ বিক্রয়। আবার বলা আছে বিক্রয় 1 লক্ষ টাকা, ভ্যাট কত পার্সেন্ট? 15%। এই ভ্যাট নিয়ে আমাদের একটা খুবই কি হয়? সমস্যা হয়। ওকে, ওকে, দেখো তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় 1,15,000 টাকা, এর মানে কি? ভ্যাট আর হচ্ছে কি সহ পণ্য ক্রয়, ঠিক আছে? ক্রয় সবসময় 100%, বিক্রয় সবসময় কি 100%। আর ভ্যাটের পার্সেন্টেজ আমরা জানি হচ্ছে 15%। তাহলে ভ্যাট কত পার্সেন্ট? ভ্যাট হচ্ছে 15%। দেখো তাহলে বলছি কি ভ্যাট সহ পণ্য ক্রয়, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে পড়ো প্লিজ। বলছি কি ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাট হচ্ছে সবসময় 15%, ভ্যাট সবসময় কি 15%, ক্রয় বিক্রয় সবসময় হচ্ছে 100%। সহ মানে হচ্ছে প্লাস, সহ মানে হচ্ছে কি প্লাস। তাহলে 15 প্লাস 100 সমান সমান কত হয়? 115। 15 প্লাস 100 সমান সমান কত হয়? 115। তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয় 1,15,000 টাকা। তাহলে এই 1,15,000 টাকার মাঝে আছে হচ্ছে 115 ভাগ টাকা, 115 ভাগ টাকা। মাইমুনা আক্তার ভাই, ওকে, ঠিক আছে। আচ্ছা, ভ্যাটেরটা একটু দেখে নিই আমরা। তাহলে এই 1,15,000 টাকা ভ্যাট সহ পণ্য ক্রয় 1,15,000 টাকা, সহ হচ্ছে প্লাস ভ্যাট হচ্ছে 15, ক্রয় হচ্ছে 100। তাহলে টোটাল হয় কত? 115 ভাগ অথবা 115%। তার মানে 1,15,000 টাকার ভিতরে ভাগ আছে 115 ভাগ। এই কারণে আমি 1,15,000-কে ভাগ দিব কত দিয়া? 15 দিয়া। আমার যদি ভ্যাটের পরিমাণ জানতে ইচ্ছে হয় তাহলে আমি গুণ দিব হচ্ছে 15 দিয়ে। 15 দিয়ে গুণ দিলে আমরা কিসের পরিমাণ জানতে পারবো? ভ্যাটের পরিমাণ। যদি আমার ক্রয়ের পরিমাণ জানতে হয় তাহলে আমি গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 15 দিয়ে গুণ দেওয়ার পর অ্যান্সার বের হয় 15,000 টাকা। অ্যান্সার বের হয় কত টাকা? 15,000 টাকা। ওকে, তাহলে এর জাবেদা হবে কি? এর জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব ডেবিট 15,000 টাকা, আর নগদান হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব হবে ক্রেডিট 1,15,000 টাকা। ঠিক আছে? ওকে, ভেরি গুড এম কে সাইদ, 15,000 টাকা, 1,15,000, ভেরি গুড। ওকে, তাহলে পরের জায়গায় বলছে পণ্য ক্রয় 2 লক্ষ টাকা, ভ্যাট 15%। যখন ভ্যাটটা আলাদা বলা থাকবে তখন আমাদের কিছু করার দরকার নাই, আমরা সরাসরি 2 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট ধরবো? 15% ধরবো। 2 লক্ষ টাকার 15% হয় হচ্ছে 30,000 টাকা। 2 লক্ষের 15% কত টাকা হয়? 30,000 টাকা। তাহলে এই দ্বিতীয়টার জাবেদা কি হবে? সেম টু সেম, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু টাকার পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। 1 লক্ষ টাকার জায়গায় হয়ে যাবে কত লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। 15,000 জায়গায় হয়ে যাবে কত হাজার? 30,000। আর এই 1,15,000-এর জায়গায় হয়ে যাবে কত হাজার? 2,30,000 টাকা। ওকে, তারপরে বলছে ভ্যাট সহ পণ্য বিক্রয়, ভ্যাট সহ পণ্য কি বিক্রয়। ওকে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি এই সেম জিনিসটাই কি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? এই সেম জিনিসটাই পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কি হবে? তাহলে বলছে ভ্যাট সহ পণ্য বিক্রয়, সহ মানে প্লাস। তাহলে ভ্যাট হচ্ছে 15%, বিক্রয় হচ্ছে আমার 100%। তাহলে ভ্যাট সহ বিক্রয় হচ্ছে আমার টোটাল 115% টাকা। তাহলে এই 2,30,000-কে
আমি এখন ভাগ দিব 115 দিয়ে, গুণ দিব হচ্ছে কত দিয়ে, 15 দিয়ে। আমার ভ্যাটের টাকা বেরোবে কত হাজার টাকা, 30,000 টাকা। কারণ ভ্যাট মানে হচ্ছে 15, বিক্রয় হচ্ছে 100, ভ্যাট সহ বিক্রয় হচ্ছে 115%। তার মানে এই 2,30,000 টাকায় টাকা আছে 115% টাকা। তাহলে এই 2,30,000কে আমি ভাগ দিতেছি 115 দিয়ে, 1% টাকার পরিমাণ বেরোবে। সেই 1% টাকাকে আমি গুণ দিব 15 দিয়ে, আমার ভ্যাটের টাকাটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ওকে, 2,30,000 টাকা কিভাবে হলো? আচ্ছা, আমরা ক্রয়েরটা শেষ করি, বা ক্রয় বিক্রয়েরটা তুমি এখন বুঝো। বিক্রয়টা যদি তুমি ভালো করে বুঝতে পারো, ক্রয়েরটা তুমি ইজিলি বুঝবা, কারণ ভ্যাট সহ বিক্রয় আর ভ্যাট সহ পণ্য ক্রয় দুইটা হচ্ছে একই স্টাইলে কি করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2,30,000 ভিতরে আমার আছে 115 ভাগ টাকা, ভাগ দেওয়ার পরে এক ভাগ বেরোছে, 15 দিয়ে গুণ দেওয়ার পরে 15 ভাগ, অর্থাৎ ভ্যাটের টাকাটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। ভ্যাটের টাকা কত বেরিয়েছে, 2,30,000 টাকা। এর যাবে তো হবে তাহলে কি, এর যাবে তো হবে নগদান হিসাব ডেবিট। নগদে আমি পেয়েছি কত টাকা, আমি টাকা পাইছি 2,30,000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট হবে 2,30,000 টাকা। নগদান হিসাব ডেবিট হবে কত টাকা? আচ্ছা, 15% কিভাবে ধরলেন? 15%, ভ্যাট সবসময় 15%। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে 15%, তাও 15%। যদি প্রশ্নে উল্লেখ করা নাও থাকে ভ্যাটের পরিমাণ কত, তাও আমার ভ্যাটের পরিমাণ ধরতে হবে সবসময় কত পার্সেন্ট, 15%, ঠিক আছে? যদি প্রশ্নে বলা থাকে 15%, তাহলেও 15%ই ধরবো। যদি প্রশ্নে বলা না থাকে ভ্যাট কত পার্সেন্ট, এইভাবে বলা থাকে ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাটের পরিমাণটা উল্লেখ নাই, তাও আমি কত পার্সেন্ট ধরবো, 15%ই ধরবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা, 2,30,000 টাকা। এখন আমার বিক্রয়ের টাকা কত, দেখো আমি ভ্যাট সহ বিক্রি করছিলাম 2,30,000, ভ্যাট সহ বিক্রি করছিলাম কত, 2,30,000। আমি ভ্যাট ক্যালকুলেশন করছি কত হাজার, 30,000। তাহলে 2,30,000 থেকে যদি 30,000 আমরা বাদ দেই, থাকে কত লাখ, 2 লাখ টাকা। তাহলে আমার বিক্রয় হিসাব ক্রেডিট হবে কত লাখ, আমার বিক্রয় হিসাব ক্রেডিট হবে 2 লক্ষ টাকা। আর ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব কি হবে, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা। ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে কত টাকা, 30,000 টাকা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ভ্যাট চলতি হিসাব, বিক্রয়ের ভ্যাট চলতি হিসাব, বিক্রয় ক্রেডিট, বিক্রয়ের ভ্যাট চলতি হিসাব সবসময় কি হয়, ক্রেডিট হয়। ক্রয় হচ্ছে ডেবিট, ক্রয়ের ভিতরে যে ভ্যাট চলতি হিসাব থাকে সেটাও সবসময় কি হয়, ডেবিট হয়। এটা হচ্ছে মনে রাখার কি একটা সহজ টেকনিক। ওকে, তাহলে বিক্রয়ের ভ্যাট সবসময় কি হয়, ক্রেডিট হয়, ক্রয়ের ভ্যাট সবসময় কি হয়, ডেবিট হয়। তাহলে এই যে ভ্যাট চলতি হিসাব ক্রেডিট, এটা আসলে কি, এটা হচ্ছে আমার দায়। আমার দায় কি পাইছে, বৃদ্ধি পাইছে। অনেক সময় হিসাব সমীকরণের প্রভাবে এরকম ভ্যাট চলতি হিসাব থাকে। যদি পণ্য ভ্যাট সহ বিক্রি করে আর জাবেদার ভিতরে যদি ভ্যাট চলতি হিসাব ক্রেডিটে থাকে, তাহলে আমার হিসাব সমীকরণের প্রভাবে দায়ের যেই ঘর আছে, সেই দায়ের ঘরে আমার ভ্যাট চলতি হিসাব কি করতে হবে, লিখতে হবে। কারণ বিক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি দায়, আর ক্রয়ের ভ্যাট হচ্ছে একটা চলতি সম্পদ। যেহেতু ক্রয়ের ভ্যাট চলতি সম্পদ, এই কারণে ক্রয়ের ভ্যাট বা ক্রয়ের ভ্যাট চলতি হিসাব কি হয়, ডেবিট হয়, কারণ এটা একটা চলতি সম্পদ। আবার বিক্রয়ের ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হয়, কারণ এটা একটা চলতি দায়। এটা যাতে আশা করি ভুল না হয়, পরীক্ষাতে অবজেক্টিভেও এই প্রশ্নটা কি হয়, অনেক বেশি আসে। ওকে ভাইয়া, কখন বুঝবো যে 15% ভ্যাট ধরতে হবে? ভ্যাট যদি 15% বলা থাকে তাহলে তো 15% বলাই থাকলো। যদি ভ্যাট 15% বলা না থাকে এবং কোনো কিছু যদি উল্লেখ করা না থাকে, তাও ভ্যাট 15% কি ধরতে হয়। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট সবসময় কত পার্সেন্ট, ভ্যাট সবসময় হচ্ছে 15%, ঠিক আছে? ওকে, এরপরে আবার বলছে বিক্রয় 1 লক্ষ টাকা, ভ্যাট 15%। যখন এইভাবে বলা থাকবে যে বিক্রয় 1 লক্ষ টাকা, ভ্যাট 15%, তখন আমরা সরাসরি 1 লক্ষের উপরে কত পার্সেন্ট ধরবো, 15% ধরবো। 1 লক্ষের উপরে 15% ধরলে হয় কত টাকা, 1,15,000 টাকা। তার মানে আমার নগদান হিসাবে হবে 1,15,000 টাকা, কারণ আমি নগদে 1,15,000 টাকা কি করছি, পাইছি। বিক্রয় করছি আমি 1 লক্ষ টাকার, এই কারণে বিক্রয় হিসাব হবে ক্রেডিট 1 লক্ষ টাকা।
1 লক্ষ টাকার ভ্যাট হচ্ছে 15%, মানে 15,000 টাকা, সেহেতু ভ্যাট চলতি হিসাব হবে কত টাকা? 15,000 টাকা। এই ভ্যাট, এই ক্রয়ের ভ্যাট এবং এই বিক্রয়ের ভ্যাটে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলো। এখানে ভ্যাট সহ এত টাকা, আপনার ভ্যাট সবসময় 15%, আর বাকি টাকাটা 100, এই টাকাটা আপনাকে একসাথে দেওয়া হচ্ছে, তাই এটা 100। ওকে, ওকে, ঠিক আছে। ক্রয় বিক্রয়ের ভ্যাট আমরা বুঝলাম। পরীক্ষাতে যখন এই লেনদেনটা দেওয়া থাকে তখন সবার জাবেদাতে একটা সমস্যা হয়। এই জাবেদা বলছে ভ্যাট সহ 50,000 টাকার মেশিন ক্রয়, ভ্যাট সহ 50,000 টাকার মেশিন ক্রয়। খুবই মনোযোগ সহকারে একটু শোনো। যখনই ভ্যাট সহ কোনো মেশিন আমি ক্রয় করব, হিসাব বিজ্ঞানে ভ্যাট শুধুমাত্র পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়, পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রেই ভ্যাটটা কি হয়? ক্যালকুলেশন করা হয়। কোন সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ক্যালকুলেশন আলাদাভাবে করতে হয় না, সেটা সম্পদের সাথে ইনক্লুডেড, অথবা সম্পদের সাথে একসাথে কি হয়? হিসাবভুক্ত হয়। এখানে ভাইয়া বিক্রয় ভ্যাটটা আরেকবার বুঝাই দেন। বিক্রয় ভ্যাট, আচ্ছা দেখো, বলছে ভ্যাট সহ পণ্য বিক্রয় 2,30,000 টাকা। আমি বলছি ভ্যাট হচ্ছে 15%, আমি বলেছিলাম ভ্যাট হচ্ছে কত পার্সেন্ট? 15%। সহ মানে হচ্ছে প্লাস, ক্রয় বিক্রয় দুইটাই কত পার্সেন্ট? 100%। তাহলে ভ্যাট সহ পণ্য বিক্রয় টোটাল কত পার্সেন্ট হইল? 115%। তাহলে এই 115% টাকা হচ্ছে 2,30,000 টাকা। 1,15% টাকা হচ্ছে কত টাকা? 2,30,000 টাকা। তার মানে এই 2,30,000 টাকার ভিতরে টাকা আছে 115 ভাগ, 115 ভাগ, কারণ 15 হচ্ছে ভ্যাট, সহ হচ্ছে যোগ, বিক্রয়ের ভাগ হচ্ছে 100, টোটাল 115 ভাগ টাকা এই 2,30,000 টাকার ভিতরে কি আছে। ঠিক আছে, তাহলে এই 2,30,000 কে আমি 1,15,000 দিয়ে 115 দিয়ে ভাগ দিব, এক ভাগের টাকা কি বেরোবে? আমি বের করতে চাইতেছি ভ্যাটের টাকা, তাহলে সেই এক ভাগের টাকার সাথে আমি 15 যদি গুণ দেই তাহলে বেরোবে ভ্যাটের টাকা। সেই এক ভাগের টাকার সাথে আমি যদি 100 গুণ দেই তাহলে বেরোবে কিসের টাকা? তাহলে বেরোবে বিক্রয়ের টাকা। তাহলে 2,30,000 নিচে হচ্ছে 115, গুণ দিব আমি কত দিয়া? 15 দিয়া। তাহলে 15 দিয়ে গুণ দিলে টাকা বেরোবে 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা কিসের টাকা? এটা হচ্ছে ভ্যাটের টাকা। কেন এটা ভ্যাটের টাকা? কারণ 15% হচ্ছে আমার ভ্যাট। এই যে 15% আমার ভ্যাট, 15 দিয়ে গুণ দিচ্ছি, আমার ভ্যাটের টাকা কত টাকা বেরোইছে? 30,000 টাকা। ভ্যাট যদি হয় 30,000 টাকা আর ভ্যাট সহ বিক্রয় যদি হয় 2,30,000 টাকা, তাহলে বিক্রয় কত? ভ্যাট সহ বিক্রয় থেকে আমি ভ্যাটটা বাদ দিয়ে দিব 30,000, তাহলে শুধু বিক্রয় থাকবে। বিক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে যাবে দিচ্ছে নগদান হিসাব কি? ডেবিট 2,30,000 টাকা, কারণ আমি হাতে ক্যাশ পাইছি 2,30,000 টাকা, এই জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে কত টাকা? 2,30,000 টাকা। বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে 2 লক্ষ টাকা। কেন বিক্রয় হিসাব 2 লক্ষ টাকা ক্রেডিট হইলো? কারণ ভ্যাট সহ 2,30,000, সেই 2,30,000 থেকে আমি 30,000 টাকা ভ্যাটের টাকা কি করছি? বাদ দিয়ে দিছি। আমার বিক্রয় হচ্ছে 2 লক্ষ টাকা, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 2 লক্ষ টাকা। আর এই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট কত টাকা? 30,000 টাকা। মনে রাখতে বলছি একটা জিনিস, যে বিক্রয়ের ভ্যাট চলতি হিসাব কি হয়? দায় হয়। কি হয়? দায় হয়। ওকে, তারিখ 30, তারিখ 30-এ বলছে ভ্যাট সহ 50,000 টাকার মেশিন ক্রয়। ভ্যাট শুধুমাত্র ক্যালকুলেশন করা হয় পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ক্যালকুলেশন করা কি হয় না। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ক্যালকুলেশন করা হয় না। এখানে বলছে ভ্যাট সহ আমি 50,000 টাকার পণ্য ক্রয় করছি, তার মানে 50,000 টাকার ভিতরে ভ্যাট ইনক্লুডেড। কোন সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটকে আলাদাভাবে দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এর জাবেদা হবে কি? এর জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট কত টাকা? 50,000 টাকা। আর নগদান হিসাব হবে কি? নগদান হিসাব হবে ক্রেডিট কত টাকা? 50,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে,
ওকে, ঠিক আছে। এখন যদি বলতাম যে 50,000 টাকার মেশিন ক্রয় ভ্যাট 15%, যদি বলতাম 50,000 টাকার মেশিন ক্রয় ভ্যাট 15%, তাহলে জাবেদাটা কি হইতো বলতো? ওকে, ওকে। যদি বলা থাকতো যে 50,000 টাকার মেশিন ক্রয় ভ্যাট 15%, তাহলে জাবেদা হতো আমার মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত টাকা হইতো? ভ্যাটের টাকাটা আমি আলাদাভাবে দেখাবো না, একসাথে যোগ করে কি করে দিব আমি দেখা দিব। হুম, হয় নাই। দেখো, আগেরটাই বলা ছিল কি ভ্যাট সহ 50,000 টাকার মেশিন ক্রয়, এই কারণে টাকার ঘরে ছিল 50,000 50,000, ভ্যাট সহ যেহেতু বলা ছিল। এইখানে কিন্তু ভ্যাট সহ বলা নাই, এখানে ভ্যাটের টাকাটা আলাদাভাবে বলা আছে 15,000 টাকা, ভ্যাটের টাকা আলাদাভাবে বলা আছে কত পার্সেন্ট? 15% টাকা। 50,000-এর 15% হয় 7,500 টাকা। এই কারণে এইখানে টাকা হবে 57,500 টাকা, 57,500 টাকা। কারণ ভ্যাট সহ টাকাটা হয় কত? 57,500 টাকা। ঠিক আছে, বুঝে গেছে? শাহরিয়ার শিহাব না এখনো না? দেখো আবার বলতেছি, ভ্যাট সহ 50,000 টাকার মেশিন ক্রয়, ভ্যাট সহ যখন আমি মেশিনটা কি করছি ক্রয় করছি, তখন এই 50,000 টাকার ভিতরে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত কি ছিল, এই কারণে এখানে আমি 50,000 টাকায় লিখছি। যখন আবার বলা আছে 50,000 টাকার মেশিন ক্রয় ভ্যাট 15%, এই 15% ভ্যাট আলাদাভাবে এখন বলা আছে যেই ভ্যাটটা আমার অন্তর্ভুক্ত নাই, অন্তর্ভুক্ত করতে হবে। তো অন্তর্ভুক্ত করার জন্য 50,000-এর 15% যখন আমি ধরছি, তখন বেরোচ্ছে 7,500 টাকা। ভ্যাটের পরিমাণ বেরোচ্ছে কত? 7,500 টাকা। এই 7,500 টাকা 50,000 টাকার সাথে যোগ করতে হবে, যোগ করলে হয় কত? 57,500 টাকা। তার মানে ভ্যাট সহ আমার মেশিনের টাকা কত আসে? 57,500 টাকা। এই কারণে এখানে 50,000 টাকার পরিবর্তে লিখতে হবে কত টাকা? 57,500 টাকা। বুঝা গেছে? ওকে, এখানে কিছু ব্যতিক্রম জাবেদা আছে, এই স্লাইডটা পড়ার পরে আজকের মতো আমাদের ক্লাস শেষ এখানেই। ঠিক আছে, বলছে বহি ফেরত অথবা ক্রয় ফেরত 5,000 টাকা। ক্রয় ফেরত বা বই ফেরতকে এটাকে বলা হয় বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। আন্তঃফেরতকে বলা হয় বিপরীত আয়। তাহলে ক্রয় ফেরতকে বলা হয় কি? বিপরীত ব্যয়। আন্তঃফেরতকে বলা হয় কি? বিপরীত আয়। ক্রয় ফেরত সবসময় কি হয়? ক্রয় ফেরত সবসময় হয় ক্রেডিট। বিক্রয় ফেরত সবসময় কি হয়? বিক্রয় ফেরত হয় সবসময় ডেবিট। ঠিক আছে, ওকে। ভ্যাট কি সবসময় অন্তর্ভুক্ত করে হিসাব করতে হবে? যদি মেশিন বা কোনো সম্পদ আমি ক্রয় করি, সম্পদ ক্রয়ের সময় ভ্যাটটাকে হিসাবভুক্ত করতে হবে, কিন্তু ভ্যাটের আলাদা কোনো হিসাব আসবে না, একসাথে ভ্যাটের টাকাটা আমি যোগ করে লিখে দিব। ঠিক আছে, শুধু ভ্যাটের আলাদা হিসাব আসবে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হিসাবভুক্ত হবে, কিন্তু ভ্যাট নামে কোনো হিসাব কি অঙ্কে বা জাবেদাতে আসবে না। ওকে, বলছে বই ফেরত, তাড়াতাড়ি জাবেদা গুলো করাই দেই। বলছে বই ফেরত ক্রয় ফেরত 5,000 টাকা। তাহলে মে 1 এর জাবেদা হবে কি? দেখো, আমরা যখনই ক্রয় ফেরত এবং বই ফেরত আসবে, আমাদের মাথায় নিতে হবে যে আমি হয় বাকিতে পণ্যটা ক্রয় করছিলাম অথবা বাকিতে পণ্যটা বিক্রয় করছিলাম। যদি নগদে অথবা বাকিতে উল্লেখ না থাকে, নগদে অথবা বাকিতে উল্লেখ না থাকে, তাহলে বই ফেরত এবং আন্তঃফেরতের ক্ষেত্রে ধরে নিতে হয় যে এই ক্রয়টা অথবা এই বিক্রয়টা আমি বাকিতে কি করছিলাম? সংগঠিত করছিলাম। ঠিক আছে, আচ্ছা। বলছে ভাই ভ্যাট সহ ক্রয় জাবেদার ক্ষেত্রে যে নিয়মটা বিক্রি জাবেদার সময় শেষ হচ্ছে, ওই নিয়মটা কি হবে?
আচ্ছা, তুমি লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর আরেকবার একটু ব্যাক যে দেখে নিও, ওইটাও খুব ভালো করে পড়াইছি, ঠিক আছে? অনেকবার বোঝানো হয়েছে, আশা করি তুমি বুঝবা। ওকে ওকে, দেখো এটা আমরা শেষ করে ফেলি তাড়াতাড়ি। তাহলে আমরা ধরে নিব কি, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে কিছু বলা না থাকলে সেটা বাকিতে ক্রয় অথবা কি বাকিতে বিক্রয়। তাহলে ক্রয় ফেরত সবসময় কি হয়? ক্রয় ফেরত সবসময় হয় ক্রেডিট। কিসের বিপরীতে ক্রেডিট হয়? ক্রয় যখন আমরা করি আমাদের তৈরি হয় প্রদেয় হিসাব। কি হিসাব তৈরি হয়? প্রদেয় হিসাব। এখন আমি একজনের কাছ থেকে 50,000 টাকার জিনিস ক্রয় করছি, ক্রয় করে নিয়ে আসছি, সে আমার থেকে 50,000 টাকা কি পায়। এই 50,000 টাকার ক্রয় থেকে তাকে আমি 5,000 টাকার পণ্য ফেরত পাঠাই দিছি। তাহলে কি সে আমার থেকে এখন কি 50,000 টাকা পায় নাকি 45,000 টাকা পায়? অবশ্যই 45,000 টাকা পায়। এর মাধ্যমে আসলে কি ঘটছে? আমার পদ হিসাব আগে ছিল 50,000, এখন পদ হিসাব 5,000 টাকা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে দায় যখন কমে, দায় কমলে কি হয়? ডেবিট হয়। আমরা লিখে দিব প্রদেয় হিসাব ডেবিট 5,000, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট 5,000। ওকে, তারপরে মের 5 তারিখ বলছে আন্ত ফেরত বা কি বিক্রয় ফেরত। এই জাবেদাগুলো না বুঝলেও বইলেও খুবই ইম্পর্টেন্ট এগুলা। এই জাবেদাগুলা, যতগুলা জাবেদা আজকে আমরা ক্লাসে করলাম, এই জাবেদাগুলা যদি তোমরা পারফেক্টলি পারো, 100% যদি কোনো সমস্যা না থাকে, এইচএসসি তে প্রশ্নে যখন জাবেদার কোনো অঙ্ক আসবে, এমন কোনো জাবেদা থাকবে না যে জাবেদা তোমরা পারবা না। কারণ আজকে যে সকল জাবেদাগুলো আলোচনা করা হয়েছে, এই সবগুলা জাবেদাই সব সময় কি হয়? বোর্ডে আসে। এগুলার বাইরে কখনো কোনো জাবেদা বোর্ডে কি হয় না? আসে না। ঠিক আছে? ওকে, তাহলে বলছে আন্ত ফেরত বা বিক্রয় ফেরত কত টাকা? 2,000 টাকা। তাহলে বিক্রয় আমরা বুঝে নিতে হবে এটা বাকিতে বিক্রয়। আমি বিক্রয় করছিলাম, আমার প্রাপ্য হিসাব তৈরি হয়েছিল। এখন সেই প্রাপ্য হিসাব আমাকে কিছু পণ্য ফেরত পাঠাই দিছে। তার মানে আমি এখন তার কাছ থেকে আগের টাকাটা আর পাই না, টাকার পরিমাণ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে প্রাপ্য হিসাব বা সম্পদ যখন কমে যায় তখন সেটা কি হয়? তখন সেটা হয়ে যায় কি? তখন সেটা হয়ে যায় ক্রেডিট। তাহলে আমার এখানে লিখতে হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট 2,000, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 2,000। ওকে, তারপরে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ 4,000 টাকা। বিনামূল্যে যখন কি করা হয়? পণ্য বিতরণ করা হয়। বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে আমার একটা বিজ্ঞাপন। পণ্য যখন বিতরণ করি আমার ক্রয় কি হয়? ক্রয় হচ্ছে হ্রাস পায়। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব, বিজ্ঞাপন হিসাব ডেবিট 4,000, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে কত হাজার? 4,000 টাকা। ওকে ইয়টি বাবা, তোমারটা ঠিক আছে। ওকে, তারপরে বলছে ব্যাংক হতে উত্তোলন কত টাকা? 3,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন কত টাকা? 3,000 টাকা। যদি বলা না থাকে মালিকের প্রয়োজনে, এই কথাটা যদি বলা না থাকে, তাহলে এই উত্তোলনকে উত্তোলন ধরা যায় না। তখন বুঝে নিতে হয় যে প্রতিষ্ঠানের জন্য অর্থটা কি করছে? উত্তোলন করছে। তখন জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 3,000, আর ব্যাংক হিসাব হবে কি? ক্রেডিট 3,000 টাকা। ওকে, বলছে অনাদায়ী পাওনা ধার্য হলো 1,000 টাকা। অনাদায়ী পাওনা ধার্য হলো কত টাকা? 1,000 টাকা। অনাদায়ী পাওনা যখন ধার্য হয়, অনাদায়ী পাওনা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। অনাদায়ী পাওনা একটা কি? মুনাফা জাতীয় ব্যয়। তো অনাদায়ী পাওনা যখন কি হয়? ধার্য হয়, তখন জাবেদা হয় কি? 20, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব কি হয়? ডেবিট হয়। তার মানে এটা আমার একটা ব্যয়, এটা আমার একটা ব্যয় অথবা কি খরচ। এই ব্যয়টা বা এই ক্ষতিটা আমার কখন হয়? আমি বাকিতে বিক্রি করছি একজনের কাছে 50,000 টাকা, তার কাছ থেকে আমি জানতে পারছি যে এক সময় যে সে আমাকে 10,000 টাকার কখনোই পরিশোধ করবে না, বা 10,000 টাকা আমি তার কাছ থেকে কখনোই পাবো না। সেই টাকাটাই হচ্ছে কি আমার অনাদায়ী পাওনা অথবা কুঋণ। তাহলে বলছে অনাদায়ী পাওনা ধার্য হলো 1,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট কত টাকা? 1,000 টাকা। আর এই অনাদায়ী পাওনা সব সময় আমার প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাবকে কি করে? কমায় দেয়। প্রাপ্য হিসাব অথবা
দেনাদার হিসাবকে কমায় দেয়, তাহলে হবে কি হিসাব? প্রাপ্য হিসাব হবে কি ক্রেডিট কত টাকা? 1000 টাকা। প্রাপ্য হিসাব ক্রেডিট হবে কত টাকা? 1000 টাকা। ওকে। বলছে মেশিনের অপচয় ধার্য হলো 1500 টাকা। মেশিনের অপচয় যখন কি হয়, ধার্য হয়, তখন অপচয় হিসাব হয় ডেবিট। অপচয় হিসাব হবে ডেবিট কত টাকা? 1500 টাকা। আর পুঞ্জীভূত অপচয় হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব হবে ক্রেডিট কত টাকা? 1500 টাকা। পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট হবে 1500 টাকা। ওকে। লাস্ট, মুনাফাবিহীন বা লাভবিহীন বিক্রয় 2000 টাকা। মুনাফাবিহীন বা লাভবিহীন বিক্রয় কত টাকা? 2000 টাকা। ওকে। দেখো এই জাবেদাটা কি হবে? এই জাবেদাটা হচ্ছে আমি পণ্য বিক্রয় করছি, সেই বিক্রয়ের ভিতরে আমার কি নাই? আমার হচ্ছে কোনো মুনাফা নাই। মানে আমি যেই দামে পণ্যটা ক্রয় করছি সেই দামে এই পণ্যটা কি করে দিছি? বিক্রয় করে দিছি। আলটিমেটলি আমার কি হয়েছে? আমার কি এটা বিক্রয় হয়েছে নাকি ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে? বিক্রয় কিন্তু হয় নাই, কারণ আমি বিক্রয় মূল্যে বিক্রি করি নাই। আমি লাভ ছাড়া ক্রয় মূল্যে কি করে দিছি? পণ্যটা সেল করে দিয়ে দিছি। তাহলে আলটিমেটলি আমার ক্রয়ের যেই পরিমাণ, সেই ক্রয়ের পরিমাণ কমে গেছে, তার বিনিময়ে আমি কিছু নগদ টাকা কি হাতে পাইছি। তাহলে মুনাফাবিহীন বা লাভবিহীন পণ্য বিক্রয়ের জাবেদা কি? খুবই ইম্পর্টেন্ট একটা জাবেদা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা জাবেদা। এই জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি? ডেবিট কত টাকা? নগদান হিসাব ডেবিট হচ্ছে 2000 টাকা। আর ক্রয় হিসাব, ক্রয় হিসাব হবে ক্রেডিট কত টাকা? 2000 টাকা। ক্রয় হিসাব হবে ক্রেডিট কত টাকা? 2000 টাকা। তাহলে মুনাফাবিহীন বা লাভবিহীন পণ্য বিক্রয়ের যে জাবেদা, সেই জাবেদা আমরা শিখলাম। আজকে পুঞ্জীভূত অপচয়টা মূলত কি? আচ্ছা, পুঞ্জীভূত অপচয় হচ্ছে এমন একটা হিসাব যেই হিসাবে আমরা টাকা জমা রাখি। অপচয় আসলে আমরা কেন করি? আমরা যখন দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পড়ব তৃতীয় ক্লাসে, তখন আমরা বুঝতে পারবো যে অপচয় জিনিসটা আসলে আমরা ধার্য করি কেন। আমরা একটা সম্পদ থেকে অপচয়ের টাকা কি করতে থাকি? কিছু পরিমাণ টাকা প্রতি বছর বছর আমরা আমাদের নিট লাভ থেকে সরাইতে থাকি। নিট লাভ থেকে কি করাইতে থাকি? সরাইতে থাকি। কি কারণে, কি উদ্দেশ্যে? যাতে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমি নতুন আরেকটা পণ্য কি করতে পারি, নতুন একটা সম্পদ কি করতে পারি? ক্রয় করতে পারি। সেই টাকাটা আমরা একটা সঞ্চিতিতে আলাদাভাবে জমায় রাখি। এটা একটা ব্যাংকের মতো, আমরা নিজেদের প্রতিষ্ঠানে একটা সঞ্চিতির মতো কি খুলি, যেইখানে আমরা এই অপচয়ের মাধ্যমে যে টাকাটা নিটলাভ থেকে সরাই আনি, সেই টাকাটা আমরা এই সঞ্চিতিতে কি করে রাখি? জমা রাখি। আর প্রতিষ্ঠানের যত রকমের সঞ্চিতি আছে, সকল রকমের সঞ্চিতি কি হয়? ক্রেডিট হয়। সঞ্চিতির টাকা বাড়লেই কি হয়? ক্রেডিট হয়। সঞ্চিতির টাকা কমলে কি হয়? ডেবিট হয়। এই পুঞ্জীভূত অপচয়টাই এক সময় ডেবিট হবে। কখন ডেবিট হবে? যখন আমি আমার যেই সম্পদের উপরে অপচয়টা ধার্য করতেছি, সেই সম্পদটা যখন আমি বিক্রি করে দিব, তখন এই পুঞ্জীভূত অপচয় সঞ্চিতির যে হিসাবটা, সেই হিসাবটাও ক্লোজ করে দেওয়া হয়। যখনই ক্লোজ করে দেওয়া হয়, তখনই সেই পুঞ্জীভূত অপচয়টা কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। তার মানে পুঞ্জীভূত অপচয় হচ্ছে এমন একটা হিসাব, যেই হিসাবে আমরা অপচয়ের টাকাটা কি করে রাখি? জমা করে রাখি, যাতে ভবিষ্যতে আমি কি করতে পারি? ভবিষ্যতে আমি সেই জমাকৃত টাকা দিয়ে মেয়াদ শেষে সেই সম্পদটা পুনরায় কি করতে পারি? ক্রয় করতে পারি। ওকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা কোনো দায় না। পুঞ্জীভূত অপচয়টা আসলে মূলত কোনো দায় না। এটা হচ্ছে, পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটা উদ্ধৃত্ত বা সঞ্চিতি। প্রতিষ্ঠানের উদ্ধৃত্ত বা সঞ্চিতি গুলো কি হয়? ক্রেডিট হয়। উদ্ধৃত্ত বা সঞ্চিতি, ভবিষ্যৎ ব্যবস্থা এবং দায়, তিন রকম জিনিস। তিনটাকে আসলে একভাবে আমাদের মিলানো উচিত না। তাহলে পুঞ্জীভূত অপচয়টা কি? পুঞ্জীভূত অপচয়টা মূলত হচ্ছে একটা উদ্ধৃত্ত বা সঞ্চিতি। ঠিক আছে, অনেকটা সাধারণ সঞ্চিতির মতো। আচ্ছা, পরের ক্লাসে এই জিনিসগুলা, আচ্ছা দেখো, পরের ক্লাস যদি এখান থেকে আবার শুরু করি, তাহলে হচ্ছে আমাদের
সময়টা অনেক বেশি লাগবে। এমনি আমাদের আজকে একটা ক্লাস কি হয়েছে, মানে এটা প্রায় নষ্টই হয়েছে। কারণ ক্লাসটা আসলে যেভাবে হওয়ার কথা ছিল, যে এক্সপেকটেশন আমাদের ছিল, তোমাদেরও ছিল, মূলত বিশেষ করে আমারও ছিল, সেইভাবে আমরা ফুলফিল করতে পারি নাই। কারণ আমাদের লাইটিং সিস্টেমটা আসলে বিশেষ করে হচ্ছে এই হোয়াইট বোর্ডের কারণে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের কারণে সবকিছুই হচ্ছে একটু অন্যরকম হয়ে গেছিল। আহ আমরা পরবর্তী ক্লাস হচ্ছে এই জাবেদার পরের থেকে শুরু করব। তোমরা যারা হচ্ছে ক্লাস করো নাই বা যারা মাত্র আসছো, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত যে লাইফটা হয়েছে সেটা যদি একটু দেখে নাও, আশা করি তোমরা বুঝবা, মানে না বুঝার মতো কিছু থাকবে না। যদি তোমরা না বুঝে থাকো কোনো কিছু বা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা টপিক, তাহলে গ্রুপে হচ্ছে তোমরা মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি তোমাদেরকে সেখানে হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিব। 22 নাম্বার জাবেদা। 22 নাম্বার জাবেদা হচ্ছে মেশিনের অবচয় ধার্য হলো 1500 টাকা। যখনই কোনো সম্পদের অবচয় ধার্য হবে, অবচয় হিসাব হয় ডেবিট। আর যেই সম্পদের জন্য অবচয় ধার্য করা হয়েছে সেই সম্পদের নামে পুঞ্জীভূত অবচয় হয় হচ্ছে গিয়ে কি ক্রেডিট। তাহলে অবচয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, অবচয় হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়। এই জন্য অবচয় হিসাবটা কি হয়েছে, অবচয় হিসাবটা হয়েছে ডেবিট। এই অবচয়ের টাকা সব সময় আমরা একটা সঞ্চিতিতে কি করি, জমা রাখি। আমরা এই অবচয়ের টাকাটা একটা সঞ্চিতিতে কি করে রাখছি, জমা করে রাখছি। আর সব সময় উদ্ধৃত বা সঞ্চিতি হয় হচ্ছে ক্রেডিট। এই কারণে পুঞ্জীভূত অবচয় হিসাবটা কি হয়েছে, ক্রেডিট হয়েছে 1500 টাকা।